ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। আমরা মাধ্যমিক 2026-এর জন্য যে প্রশ্ন বিচিত্রা রায়মার্টিনের বেরিয়েছে সেখান থেকে কিছুটা অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করব, কারণ আমাদের সামেটিভ ওয়ানে যে অঙ্কগুলো অলরেডি আমরা করে ফেলেছি সেগুলো আমরা মানে পরীক্ষা হিসাবে কেমন করে দিতে পারি, একসঙ্গে মিক্স আপ থাকলে কেমন করে দিতে পারি, তার জন্য আমরা একটা প্রশ্ন বিচিত্রা নিয়ে নিচ্ছি। সেখান থেকে যদি আমরা সমাধান করতে পারি, কারণ এখানে মেশানো আছে, যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করছি তখন কি হচ্ছে যে সরল সুদ কষার ফর্মুলাগুলো মনে করে গেছি, সেই অনুযায়ী করে ফেলছি। আয়ত ঘনের উপর ফর্মুলাগুলো মনে করে গেছি, কিন্তু যখন একসঙ্গে থাকবে তখন আমরা কতটুকু করতে পারবো সেই অনুশীলন আমরা প্রথম থেকেই শুরু করে দেবো, সামেটিভ ওয়ান থেকেই শুরু করে দেবো, কারণ এখানে সামেটিভ ওয়ানের ওপরেই কিন্তু অঙ্কগুলো রয়েছে। তাহলে আমরা প্র্যাকটিস, কারণ সামনেই আমাদের সামেটিভ ওয়ান পরীক্ষা হবে। তো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং অঙ্কগুলো করছো। অঙ্ক করতেও হবে ভালো মতো, কারণ না প্র্যাকটিস করলে এতগুলো চ্যাপ্টার অঙ্ক যদি প্র্যাকটিস না করো, প্র্যাকটিসের অভাবে দেখা গেল 2 মাস আগে বা 1 মাস আগে কমপ্লিট করে ফেলেছো, অথচ এই কয়েকদিন প্র্যাকটিস না করার ফলে তুমি কিন্তু নামাতেই পারবে না। সেই জন্য তোমাকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ অবশ্যই প্র্যাকটিস করতেই হবে, তোমাকে রুটিন মাফিক পড়াশোনা করতে হবে, এবং তার সঙ্গে যদি আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারি তাহলে অনেকটাই ভালো হবে। এবং এই সলিউশন পেপারে গুলো যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট খাতাতেই করবে, ঠিক আছে? আর আমার করানো এবং বোঝানো যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। পরবর্তীকালে ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সলিউশন পেপার পেয়ে যাবে। শুধু সলিউশন না, চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা অঙ্ক করানো হচ্ছে। যদি আরও কোনো ডিমান্ড থাকে তাহলেও অবশ্যই আমি চেষ্টা করব। তো তাহলে শুরু করা যাক এখন ক্লাস আমাদের। আর অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। একসঙ্গে প্র্যাকটিস করলে অনেকটাই আরো ভালো উপকার হবে। আমি সবসময় এটা গ্রুপ স্টাডি, এটা সবসময় আমি প্রিফার করি। ওকে, আর লাইক আর কমেন্ট করতে ভুলবে না, লাইক কমেন্ট করলে ভালো লাগবে, হয়তো উৎসাহটা বেশি পাবো। তো দেখো, আলিপুরদুয়ার, কারণ এই যে এখানে 40 নাম্বারে কোশ্চেন আছে, 40 নাম্বারে কোশ্চেন 1 ঘন্টার উপর বেশি টাইম, সেই জন্য এত বড় ভিডিও করা সম্ভব হচ্ছে না বা সম্ভব হয় না। সেই জন্য এটাকে আমি আলিপুরদুয়ার হাই স্কুলটাকে হয়তো 2টা বা 3টা ভলিউম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই হিসাবে করব। তো এই একের অঙ্কগুলো একেরগুলো হয়ে গেছে, 2-এর কিছু অংশ হয়ে গেছে, যে বাকিগুলো রয়েছে সেটা হচ্ছে 2-এর 3 থেকে আমরা করব। ওকে, তাহলে 2-এর 3 নাম্বার দেখো কি করতে বলেছে। একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? একটা বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে একটা বৃত্ত অবশ্যই আমাদের রাখতে হবে। ব্যাসার্ধ বলে দিয়েছে, এইটা ব্যাসার্ধ মনে করো। এইবার হচ্ছে একটা জ্যা, যে কোনো একটা জ্যা, তাহলে এটা যে কোনো একটা জ্যা, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি হচ্ছে জ্যা, এবি জ্যা, এর দূরত্ব, তাহলে এবি এর দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, আচ্ছা বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব অর্থাৎ এইটা এ ওডি, এখানে আমাদের ওডি বলে দিয়েছে, ওডি ইকুয়াল টু কত? এই দূরত্বটা আসলে লম্ব দূরত্ব, বোঝা গেল? এটা সবসময় লম্ব দূরত্ব, তাহলে ওডি ইকুয়াল টু 4 সেমি আমাদের বলে দিয়েছে। এবং ব্যাসার্ধ কোনটা? ওএ, এটাকে যদি যুক্ত করি, ওএ হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটা এখানে বলেই দিয়েছে, দেখে নাও কোশ্চেনটা, যদি কোশ্চেন ব্যাংক না থাকে রায়মার্টিনের
সেই অঙ্কটা দেখেও নিতে পারছো এখান থেকে, টুকে নেবে অথবা পেপারটা কিনে নেবে। একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার বলে দিয়েছে, অর্থাৎ ব্যাসার্ধটা হচ্ছে 10 সেন্টিমিটার, মানে ব্যাস বলেনি। এবারে আমাদের এটা 10 বলে দিয়েছে, এটা 4 পেয়ে গেলাম, তাহলে আমাদের কি বার করতে হবে? এডি। অতএব ওডিএ, ওডিএ কি? ওডিএ 90 ডিগ্রি হবে, কারণ বৃত্তের কেন্দ্র থেকে এবির ওপর যে লম্ব দূরত্ব যদি হয় তাহলে ওডি অবশ্যই লম্ব হবে। দূরত্ব যদি ওডি হয় তাহলে ওডিএ অর্থাৎ এটা লম্ব দূরত্বই বোঝায়। অতএব ওডিএ সমকোণী ত্রিভুজ থেকে কি পাই? ত্রিভুজ থেকে পাই আমরা কি পাই? এটা দেখো, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে হচ্ছে এটা অতিভুজ হবে, তাই না? যেটা 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে তাকে অতিভুজ বলা হয়। লম্ব এটার মধ্যে যে কোনো একটা লম্ব অথবা ভূমি হতে পারে। এটা যেহেতু এইভাবে রয়েছে, এডিকে আমরা ভূমি বলছি এবং ওডি হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব স্কয়ার আমরা সোজাসুজিও লিখতে পারি ওডি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু ওএ স্কয়ার। তাহলে ওডি হচ্ছে 4 স্কয়ার প্লাস এডি কত? এডি হচ্ছে কত? এডি হচ্ছে, এডি বের করতে হবে আমাদের, এডি বের করতে হবে। আর এটা 10 স্কয়ার অর্থাৎ 10 দশাং 100, তাহলে এডি স্কয়ার 10 দশাং 100 বিয়োগ 4 4 16, তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু পাওয়া গেল 6, কত হলে 4 1 2 84। তাহলে এডি ইকুয়াল টু আমরা এখান থেকে এডির মানটা পেয়ে যাব, এডি ইকুয়াল টু √84। এবার 84কে আমরা ভাঙিয়ে নিই, করণী করে নিই। 84 কে ভাঙালে 2 4 2 42, 2 21 দুগুণা 42, তাহলে 3 7 21, অর্থাৎ 2 গুণন 3 গুণন 7, এটা √এর মধ্যে থাকলো, এটা যখন বেরিয়ে গেল তখন 2 হয়ে বেরিয়ে গেল, 2√21 সেমি, এটা সেমি হলো। এইবার কি? এইবার বলছে যে জ্যায়ের দৈর্ঘ্যটা নির্ণয় করো। জ্যা কোনটা বলো তো? জ্যা হচ্ছে এবি জ্যা। এইবার আমরা কি করব? বলবো যে বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যায়ের ওপর যদি কোনো লম্ব ড্র করা যায় তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করে। এটা 32 নাম্বার উপপাদ্য। 32 নাম্বার উপপাদ্যে বলেছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের ওপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে সেটাকে দুটো ভাগে ভাগ করে, অর্থাৎ এডি আর ডিবি সমান, অর্থাৎ তাহলে এডি কে 2 দিয়ে গুণ করলে আমরা এবির দূরত্ব পেয়ে যাব। অতএব এবি ইকুয়াল টু জ্যায়ের দৈর্ঘ্য ইকুয়াল টু এর দৈর্ঘ্য ইকুয়াল টু 2 ইন্টু এডি, অর্থাৎ 2 ইন্টু 2√21, এটা কি একক রয়েছে? সেন্টিমিটার, সেমি। তাহলে 2 দুগুণ 4√21 সেমি, এটাই আমাদের অ্যান্সার, উত্তর আমাদের লিখতে হবে। এবার দেখো পরের অঙ্কটা, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর, এটা 32 নম্বর উপপাদ্যের প্রয়োগ, বুঝেছো?
এরপর হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত এত হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা 38 নম্বর উপপাদ্যের প্রয়োগ। 4 নাম্বার, বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। একটা বৃত্তের মধ্যে 4টা বিন্দু নিলে তারা যোগ করলে একটা চতুর্ভুজ তৈরি হয়, সেই চতুর্ভুজকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু। এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি। বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়? বৃত্তস্থ চতুর্ভুজের একটা সম্পর্ক রয়েছে, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে আমরা পরপর বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, এর পরপর তিনটি বাহুর পরপর তিনটি কোণের অনুপাত অর্থাৎ এ যদি ধরি A:2 B:2 C, কোণ সমান সমান আছে 1:2:3, 1:2:3। এবার ধরি কোণগুলোও তাহলে কি হবে? ধরি কোণগুলি হলো 1 × x, সাধারণ উৎপাদক যদি x হয় তাহলে 1 × x মানে x, তারপর 2x এবং 3x। কোণগুলো হলো এ কোণ সমান সমান x, বি কোণ সমান 2x এবং সি কোণ সমান 3x। এইবারে আমাদের জানতে হবে, এইবারে বলেছে এইবারে আমরা কি করব। দেখো 4টা কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি, 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি, কিন্তু বিপরীত কোণগুলো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। অর্থাৎ এ কোণ আর সি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। সম্পূরক কাকে বলা হয়? যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তখন পরস্পরকে সম্পূরক কোণ বলে। তাহলে আমরা করব বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। ঠিক আছে, পরস্পর সম্পূরক কথাটার অর্থ কি? তাদের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ এ কোণ, তাহলে আমরা বলতে পারি এ কোণ প্লাস সি কোণ। এ কোণ আর সি কোণ বিপরীত দিকে আছে, তো এই যে এইটা বিপরীত, বি আর ডি বিপরীতে রয়েছে। তাহলে এ কোণ কত? 180 ডিগ্রি। এবার এ কোণের মান বসাও। এ কোণের মান হচ্ছে এক্স ডিগ্রি। হ্যাঁ, এখানে ডিগ্রি আমরা লিখতে পারি সাধারণ উৎপাদকটা, যেহেতু এটা হচ্ছে এক্স নয়, এক্স ডিগ্রি, যেহেতু কোণ প্লাস 3x ডিগ্রি, সি কোণ হচ্ছে 3x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 4x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 180 ডিগ্রি। অতএব x ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই
4, তাহলে 4 4 16, 4 5 20, অর্থাৎ 45 ডিগ্রি। এক্স ডিগ্রি ইকুয়াল টু, তাহলে বলছে প্রথম ও তৃতীয় কোণের মান কত? এক্স ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণ কোনটা? এ কোণ। অতএব প্রথম কোণের মান মান হচ্ছে এক্স ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি, এবং তৃতীয় কোণের মান, তৃতীয় কোণ মানে সি কোণ, সি কোণটা হচ্ছে 3x ডিগ্রি সমান সমান 3 ইন্টু 45 ডিগ্রি সমান সমান 3 5 15, 3 4 12, 13, 135 ডিগ্রি অ্যান্সার। কি বোঝা যাচ্ছে বিষয়গুলো? এবার দেখো 5 নাম্বারটা। একটি ঘনকের আয়তন x, সমগ্রতলের ক্ষেত্রফল v এবং কর্ণ z হলে y বাই z কত হবে? তাহলে ঘনক মানে ঘনকের হচ্ছে বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়, তিনটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয়। তার আয়তন আমরা ধরে নিব। তাহলে 5 নাম্বারটা ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য x, তো এক্স ওয়াই দিয়ে আছে যেহেতু এটাকে এ একক ধরছি, কিছু নেই যেহেতু একক ধরছি। তাহলে আয়তনের ফর্মুলা কি হবে? আয়তন হবে এক্স কি এ কিউব ঘন একক, অর্থাৎ আয়তন কিন্তু এখানে বলে দিয়েছে এক্স, ঘনকটির আয়তন এক্স। তাহলে এক্স ইকুয়াল টু এ কিউব, এটা আমরা পেয়ে গেলাম। 1 নাম্বার করে রাখলাম, সুবিধা হবে নিজের। তারপরে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6a স্কয়ার বর্গ একক। কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল এখানে বলে দিয়েছি y, অর্থাৎ y ইকুয়াল টু 6a স্কয়ার। এটা 2 নাম্বার। এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করে রাখতে পারি, আচ্ছা পরে দেখে নিচ্ছি। এইবার হচ্ছে জেড, ঘনকের কর্ণ হচ্ছে কর্ণের ফর্মুলা কি? কর্ণ ইকুয়াল টু √3 এ একক। কর্ণ বলতে এখানে জেড বোঝানো হয়েছে, কর্ণের নাম দেওয়া হয়েছে জেড ইকুয়াল টু √3 এ একক। তাহলে এইবার আমাদের 3 নাম্বার দিয়ে রেখে দিলাম। এবার আমাদের কোন জিনিসটা হেল্প হবে সেটা আমরা দেখে নেব। y বাই জেড, এবার y বাই জেড, সুতরাং y বাই জেড মানে y এর মান বসাই। y এর মান কত? 6a স্কয়ার, 6a স্কয়ার বাই √3 a। তাহলে এখানে কত হচ্ছে? 6 মানে হচ্ছে √3 দিয়ে গুণ করে নিচ্ছি। 6 ইন্টু এখানে a, একটা a থাকলো, 6a, নিচে হচ্ছে √3, নিরসন করে নিলাম, √3 বাই √3। এবার কত হচ্ছে? 6a ইন্টু √3, আর নিচে 3 আসছে, 3 2 6।
6, অর্থাৎ 2√3 a। এবার এর ভ্যালু কোথায় পাবো আমি? ওই যে 1 নাম্বার থেকে, এখানে লিখব 1 নং থেকে, 1 নং থেকে আমরা a ইকুয়াল টু a কিউব ইকুয়াল টু x, a কিউব ইকুয়াল টু x, তাহলে a ইকুয়াল টু কত হবে? x টু দি পাওয়ার 1/3, তাহলে 2√3 ইন্টু x টু দি পাওয়ার 1/3, কারণ এ তো আমরা ধরেছিলাম না, এটাকে আমাদের আউট করতে হবে। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো রিলেশন? y/z ইকুয়াল টু 2√3 x টু দি পাওয়ার 1/3। এটাকে আলাদাভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। যদি তোমরা লেখো লিখতে পারো, নয়তো এভাবে উত্তর লিখে দিব আমরা। এইবারে আমরা আমাদের 3-এর অঙ্কগুলো করতে হবে। 3-এর অঙ্কটা হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কোশ্চিন, শর্ট টাইপের কোশ্চিনগুলো হয়ে গেল। এইবার ব্রড টাইপের 3 নাম্বার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 1000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে? এটা যদিও তোমাদের বইয়ের অঙ্ক, তবু আমি করে দিচ্ছি, ঠিক আছে? সমস্তগুলোই তো বইয়ের অঙ্ক, সেটা আবার ঠিকঠাক করে করতে হবে। তো 3 নাম্বার অঙ্কটা, সুদের হার নির্ণয় করতে বলছে, কত বছরে এত টাকার, এত টাকার মানে এটা হচ্ছে আসল, হাজার, একক, দশক, শতক, হাজার, 10,000 টাকাটা হচ্ছে আসল, সময় বলে দিয়েছে এবং সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে। তাহলে আসল পি ইকুয়াল টু দেওয়া হচ্ছে আমাদের 10,000 টাকা। এইবার সময় কত? সময়কে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এন ধরা হয়, এন ইকুয়াল টু 2 বছর। সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত? এ। সমূল চক্রবৃদ্ধিকে এ দ্বারা ডিনোট করা হয়ে থাকে, সেটা হচ্ছে 11,664, 11,664 টাকা। ধরি সুদের হার, সুদের হারটা কি? সুদের হারটাকে আমরা আরই লিখছি, সুদের হার R%। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি আমরা বের করব, পরে প্রশ্ন অনুযায়ী করব। সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু, ফর্মুলাটা কি? পি ইন্টু 1 প্লাস R/100 এর হোল টু দি পাওয়ার n। এখানে পি হচ্ছে 10,000 টাকা, 1 প্লাস R/100, আরটাই আমাদের বের করতে হবে, এটা স্কোয়ার। তাহলে প্রশ্নানুসারে কি আছে? এই মানটাই আমাদের বলে দিয়েছে, প্রশ্নানুসারে এই টাকাটাই তো, এই টাকাটা, হ্যাঁ, 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 11,664। এবার আমরা এইটাকে এদিকে নিয়ে আসবো, 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 11,664 এইবারে দেখতে হবে যে এদিকে স্কোয়ার আছে, কোনো কিছুর স্কোয়ার আছে, তাহলে নিশ্চয়ই এটা কোনো কিছুর স্কোয়ার হবে, এটা দেখতে হবে। সেই জন্য এটাকে আমাদের স্কোয়ার তৈরি করতে গেলে কি করতে হবে? 4 হচ্ছে 4 কার স্কোয়ার বের করতে গেলে 4-এর বর্গমূল করতে হবে। 4-এর বর্গমূল 2 হবে, তবে না 2-এর স্কোয়ার ইকুয়াল টু 4 বলবো। সেই জন্য এটাকে বর্গমূল করে আমাদের দেখতে হবে কার স্কোয়ার।
তাহলে এদিকে আমরা বর্গমূলটা করে ফেলি। 1 1 6 6 4। কিভাবে বর্গমূল করা হয়? পেছন দিক থেকে দুইটা দুইটা করে ডিজিট করা হয়, জোড়া জোড়ায় থাকে। 1 1 কে 1, তাহলে এইদিকে 1-এর ডাবল 2 নিলাম। এইবার 16 চলে আসলো, 1 থেকে 1 বিয়োগ দিলে 0 হয়, এবার 16 চলে আসলো। এবার 16 দেখো এখানে যদি 1 বসাই, এখানে 1 বসাতে হবে, তাহলে কিন্তু 21 হয়ে যাচ্ছে। 21টা 16-র চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। এইবার আমাদের 64টাকেও নিয়ে আসতে হবে। তো 1 জোড়া এসেছে, 2 জোড়া কিন্তু এমনিতে আনা যাবে না, ওকে কিছু দিতে হবে। কি দিতে হবে? রসগোল্লা দিতে হবে। অর্থাৎ এখানে একটা শূন্য বসাবো, এখানে শূন্য বসাবো, তবেই 64টা আসবে। এই 64 চলে আসলো। 1 6 6 4। এখন কত? দেখো 4 লাস্টের দিকে, সেইটা 4 কিসে কিসে হয়? 2 দুগুণ 4 হয়, 8 8 64 হয়। 2 দিয়ে তো 400 হবে, বোঝা খুবই ছোট। তো 8 দিয়ে দেখি, দেখো 8 যদি আমি এখানে 2 0 8 লিখি, তাহলে 8 দিয়ে গুণ করলে কত হবে? 8 দুগুণ 16, শূন্যটা বসে গেল 16, 8 দুগুণ 16, 8 8 সরে, 8 8 64, 64 6 8 0 0, 8 6 যোগ হয়ে গেল 64, 8 দুগুণ 16, অর্থাৎ মিলে গেল। এবার তাহলে আমাদের 8 বসাতে হবে। করতে করতে মুখস্থ হয়ে গেলেও কিন্তু যদি কমন না আসে, তাহলে তো করতে হবে চ্যাপ্টারটা। কিভাবে বর্গমূল করতে হবে সেই প্রসেসটা অবশ্যই তোমাদের শিখে রাখতে হবে। তাহলে কত বর্গ হলো? 108। আর নিচে তো দুটা শূন্য, এই যে 100 স্কোয়ার হলো, অর্থাৎ এটা এই জিনিসটা হলো। তাহলে সূচকের নিয়ম অনুসারে যদি যদি সূচক সূচক অর্থাৎ টু দি পাওয়ার সমান হয়, তাহলে বেস, এটা তো বেস, এই বেসটাও সমান হবে। অর্থাৎ 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 100 r বাই 100 হবে। ওকে, এবার r বাই 100 ইকুয়াল টু 108 বাই 100 বিয়োগ 1, একটা এদিকে চলে গেল, তাহলে r বাই 100 ইকুয়াল টু 100 লসাগু হচ্ছে 108 বিয়োগ 100, কারণ 1-এর নিচে 1 আছে, 1 দিয়ে 100-কে ভাগ দিলে 100 হয়, 100 ইন্টু 1 100 হলো। r বাই 100 or 8 বাই 100। এবার দেখো 100 100 নিচে কেটে গেল, তাহলে r ইকুয়াল টু কত বেরোলো? r ইকুয়াল টু 8। তাহলে r% ইকুয়াল টু আমাদের 8% বেরোচ্ছে। অর্থাৎ কি এটা? আরটা কি জিনিস? আরটাই আমাদের নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। অতএব উত্তর হচ্ছে নির্ণয় চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট? 8%। এবার দেখো পরের অঙ্কটা, অথবাটাও আমরা করে নিব। অথবা পরীক্ষায় তোমাদের অথবা লিখতে হবে না, যে কোনো একটা করতে হবে, কিন্তু আমি সলিউশন সলভ যেহেতু করে দিচ্ছি, আমি অথবাটাও করে দিচ্ছি। ধূমপান, যদিও বইয়ের অঙ্ক, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা এত হারে হ্রাস পায়। বর্তমানে কোন শহরে এতজন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? যদি প্রয়োজন হয়, এই অঙ্কগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো হয়ে গেছে, তোমরা ডেসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবে, প্রত্যেকটা অঙ্কই করানো হয়েছে। ঠিক আছে? তো ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা হ্রাস পায়। বর্তমানে কোন শহরে এতজন ধূমপায়ী থাকলে, ধূমপায়ী আছে বর্তমানে 3 বছর পূর্বে, পূর্বের ঘটনা আগে হয়,
তারপরে বর্তমান আসে, তাই না? পূর্বের ঘটনাটাকে সব সময় আমরা আসল ধরবো এবং পরের ঘটনা বর্তমান ঘটনাটাকে সমূল চক্র হ্রাস ধরবো। আমি এভাবে করিয়েছি। তাহলে ধরি, আমি কি লিখবো? ধরি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল ধূমপায়ীর সংখ্যা ছিল P = X জন। আমি আসলটা ধরে নিলাম, ঠিক আছে? এইবার চক্র হ্রাসের হার কত? R = কত পার্সেন্ট? 6/1 4%, 8% = এত, অর্থাৎ 4 25, 6 4 24, এখানে 25%, 25/4%। সময় কত? সময় n = 3 বছর। তাহলে বর্তমানে কত হবে সেটা আমি বের করব। অর্থাৎ সমূল চক্র হ্রাস, যেটাকে বলা হয় বর্তমানে ধূমপায়ীর সংখ্যা, সমূল চক্র হ্রাস কত হচ্ছে? P × 1 - যেহেতু কমে যাচ্ছে সেই জন্য -R/100 অর্থাৎ P বলতে এখানে X, Pটাই আমাদের বের করতে হবে। 1 - R বলতে 25/4 /100 এর কিউব সমান সমান X × 1 - 25, 4টা কিন্তু নিচে চলে আসবে, 4 × 100 এর কিউব। দেখো 25 4 এ 100, অর্থাৎ X × 1 - 1 এর 16 কিউব, 1 এর 16 কিউব, অর্থাৎ X × 16 লসাগু 16 - 1 এর কিউব। তাহলে X × 15/16 কিউব। তো এটা আমি গুণ করব না, এভাবেই রাখবো, পরে আমি বসিয়ে দিব। অর্থাৎ এটাকে লেখা যায় X × 15 × 15 × 15 বাই নিচে 16 × 16 × 16 এত জন। কিন্তু প্রশ্নানুযায়ী কি বলে দিয়েছে না এই সংখ্যাটা? দেখো, কোনো বর্তমানে কোনো শহরে এতজন ধূমপায়ী যদি থাকে, তাহলে প্রশ্নানুসারে X × 15 × 15 × 15 ডিভাইডেড বাই 16 × 16 × 16 ইকুয়াল টু কত আছে? 33750, 33750। এবার এক লাইনেও আমরা করে নিতে পারি X = দেখো নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে একটু ফাঁকা রাখলাম কারণ আমাদের কাটাকাটি করতে হবে। 33750 × 16 × 16 × 16 ডিভাইডেড বাই 15 × 15 × 15। এবার দেখো কাটাকাটি যাবে, 5 দিয়ে তো অবশ্যই যাবে, আগে 5 দিয়েই কাটি। 5 × 3 = 15, হ্যাঁ 5 × 6 = 30, 33 এ 3 37 হয়ে গেল, 5 × 7 = 35, 2 আসলো 25 হয়ে গেল, 5 × 5 = 25, 0।
এই একটা কাটলো। এবার 5 দিয়ে আবার কাটছি। 5 তিনে 15, 5, 5 একে 5, 17 হলো। 5 তিনে 15, 16, 17, 5 5-এ 25, 0। এবার আবার 5 দিয়ে কাটছি। 5 তিনে 15, 5 5 দুগুণ 10, 13, 5 7-এ 35, 0। এবার 3 দিয়ে, 3 নং 27, 90। এবার আবার 3 দিয়ে, 3 ত্রিকে 9, 30। আবার 3 দিয়ে, 3 দশাং 30। অর্থাৎ x ইকুয়াল টু, আমাদের এইগুলো এবার গুণ করতে হবে। 16 16 16, তিনটা 16। দেখো 16 16 গুণ করলে বোধহয় 256 হয়। 16 ইন্টু 16, তবু আমি একবার করে নিচ্ছি। 16 ইন্টু 16, 6 6 36, 6 কে 6, 7 8 9, তারপরে হচ্ছে 6 1, 6 5 2, 256। এটাকে আবার 16 দিয়ে গুণ, 16 দিয়ে গুণ, তাহলে 6 6 36, 6 5-এ 30, 30 হচ্ছে 3, 33, 6 দুগুণ 12, 13, 14, 15। এইবারে 6 5 2, অর্থাৎ 6 9, 5 5-এ মিলে গেল 0, 2 একে 3, 4, 4 0, 4 0 9 6, 4 0, 4 0 9 6। এই যে এখানে একটা শূন্য আছে, সেই শূন্যটা বসে গেল। দেখো 40,960 ছিল 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা। সেই সংখ্যাটা তা কমে কমে 3 বছর পর বর্তমানে হয়েছে 33,000-এ। হ্যাঁ, 33,750। তাহলে ঠিকই আছে, আশা করছি। এত কি জন। তাহলে আমরা কি লিখব? 3 বছর পূর্বে, উত্তরে লিখব 3 বছর পূর্বে 3 বছর পূর্বে ওই শহরে ওই শহরে 40,960 জন ধূমপায়ী ছিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরের অঙ্কগুলো আমরা এখান থেকে সমাধান থেকে করে নেব। তো যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ।